তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটিও খুব অদ্ভুত। এবং এই ঘটনাটার আগে আমি একটু বলে নেই যে এই ঘটনাটি বেসিক্যালি একজন আমাদের স্টুডিওতে আসার কথা ছিল, এবং অনেকদিন ধরেই তিনি আসতে চাচ্ছেন কিন্তু কোনোভাবে সময় করতে পারছেন না। তো এই ঘটনাটা আমি সম্ভবত আগে পড়িনি। আজকে যেহেতু সময় আছে, আজকে একটু পড়ে ফেলতে চাই। আর যদি পড়েও থাকি তাহলে দ্বিতীয়বার আবার পড়তে অসুবিধা নেই। যাই হোক, তবে আমার মনে হচ্ছে আমি পড়িনি, কারণ আসার কথা ছিল, অনেকদিন ধরে তার জন্য ওয়েট করছিলাম, পড়ে ফেলি। তো উনি লিখছেন যে, রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 2003 সনের ঘটনা, আমার এসএসসি পরীক্ষা ঠিক 1-1.5 মাস আগের ঘটনা। এই দুনিয়াতে লোকাচার, লৌকিকতা যেমন আছে, তেমনি অলৌকিকতারও কমতি নেই। আমি মানুষ পড়ানোর সাথে জড়িত, এটা কোনো সাধারণ কাজ নয়। এই কাজ করতে গেলে বুকের পাটায় স্বাভাবিকের চাইতে অনেক বেশি সাহস থাকতে হয়। একবার যদি আপনারা চোখ বন্ধ করে ভাবেন যে একটি আস্ত মানুষকে পুড়িয়ে ভস্ম করে দেবার কথা, তো আমি নিশ্চিত আপনার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। আমাদের পাশের বাসায় সেই ছোটবেলা থেকে দেখে আসছি প্রিয়বালা, ডাকনাম ভক্ত বলে এক বৃদ্ধা মহিলা তিনি থাকতেন। বয়স আনুমানিক 80 বছরের মতো। ওনার স্বামী মারা গেছেন স্বাধীনতা যুদ্ধের কিছুদিন পরেই, তাই জন্ম থেকেই ওনাকে সাদা শাড়ি পরা এবং চুলে জাস্ট ছোট করে ছাট দেওয়া অবস্থাতে দেখে আসছি। এই জগতে ওনার এক মেয়ে ছাড়া আর কেউ ছিল না, যিনি থাকতেন ওনার বাড়ি থেকে অনেক দূরে। তাই উনি বড়শি দিয়ে পুকুরে ও খালে মাছ ধরতেন এবং ওই মাছ দিয়ে অধিকাংশ সময় খাওয়া দাওয়া করতেন। এ কারণে তাকে অনেকে মেছো পিশাচ বলেও ডাকত। এই ভক্তর কপালে একটা বেশ বড় আকারের টিউমার, যেটা নিয়ে আমরা অনেক ঠাট্টা করতাম। এবার মূল কাহিনীতে আসি। সেবার ভক্ত বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। গ্রামের সবাই এক পর্যায়ে ওনার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। সেদিন ছিল শনিবার, অমাবস্যার রাত। তখন আনুমানিক 1:30 মতো বাজে। হঠাৎ ওনার ঘর থেকে অনেক চিৎকার শুনতে পাই। ওনার মেয়ে চিৎকার করে বলছে, তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, মা আর নেই। প্রিয় লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়ত রাত 10টায় এইরকম সকল ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আজকের ঘটনাগুলো কিন্তু খুবই স্পেশাল, কেননা আমরা কিন্তু প্রতিনিয়ত বাছাই করে থাকি ঘটনাগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনারা যদি ভূত এফএমকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়ার সাথে যেন সর্বপ্রথম আপনারা সেই ঘটনাগুলো পেয়ে যান। চলুন আমরা দেরি না করে আজকের স্পেশাল ঘটনাগুলো শুনে আসি। ওই গাব গাছটার নিচে তোরা আগুন জ্বালা, আমার মায়ের হাতে আমার মাকে নিয়ে যা। উল্লেখ্য, ওনার ঘরের পাশে একটি বড় গাব গাছ ছিল। ওনার চিৎকার শুনে আমি এক মুহূর্তে দেরি না করে দৌড়ে ওনার ঘরে যাই। এরপর আমরা কয়েকজন মিলে ওই গাব গাছের নিচে হাতে মশাল নিয়ে যাই। যে কথা সেই কাজ। গাছের ওপরের দিকে তাকিয়ে আমরা অনেকে স্পষ্টত দেখি সাদা শাড়ি পরনে এক খুনখুরে বুড়ি গাছের ওপর থেকে লাফ দিয়ে পাশে থাকা একটা পুকুরের মধ্যে পড়ছে। এমনকি ওই পানির ছিটা আমাদের অনেকের গায়েই লেগেছিল। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকের ঘটনাটা পুরা না শুনে যাবেন না। আজকের ঘটনাটা সেরা বাছাইকৃত ঘটনা, শেষ পর্যন্ত শুনবেন। চলুন ঘটনায় চলে যাই। বুঝতে আর বাকি রইল না ব্যাপারটা কি ঘটছে। ঘরে ফিরে ওনার মেয়ের মুখে শুনলাম ওই বুড়ি নাকি ভক্তর পাশেই একটু দাঁড়িয়েছিল। উনি আরও বললেন উনি পাশের রুমে গিয়েছিলেন পানি আনতে। সেখানে বসেই শুনেন ভক্ত বলছে, না আমি যাব না, তুই যা, আমাকে তুই নিয়ে যেতে পারবি না। এরপরে বেশ কয়েকটা জোরে জোরে গোঙানির শব্দ করেছেন। তারপরেই আর কোনো আওয়াজ নেই। বোঝাতে পারবো না সেই রাতে লাশ নিয়ে কতটা ঝামেলায় পড়েছিলাম। লাশ পাহারা দিতে আমরা 5-6 জন ছিলাম। সারা রাত
কুকুরগুলো প্রচন্ড ডাকাডাকি করছিল। রাতের শেষ ভাগে আমরা যখন আর সহ্য করতে পারছিলাম না, পরিস্থিতিটা ছিল এমন, এক ঝাঁক কাক টিনের চালের ওপর তাদের পায়ের নখ দিয়ে আঁচড় কাটছে। কুক পাখিটা দূরে ভয়ঙ্কর ভাবে গাছের ডালে কুক কুক শব্দ করছে। চারিদিকে গা ছমছমে পরিবেশ। যে স্থানে লাশ শোয়ানো ছিল সে স্থান বরাবর টিনের বেড়ার বাইরে দাঁড়িয়ে ওই বুড়ি করুণ সুরে কাঁদছে। কি যে বিভৎস সেই কান্নার সুর, কাউকে বোঝাতে পারবো না আমি। ওনার মেয়ের হঠাৎ চৌকাঠের ফাঁকায় দেখছেন জলজল করছে দুটি চোখ। এক দৃষ্টিতে বাইরে থেকে লাশের দিকে তাকিয়ে আছেন। চিৎকার করে উনি বেরিয়ে গেলেন ঘর থেকে। এক পর্যায়ে লাশ একা রেখে আমরাও বের হয়ে আসতে বাধ্য হয়েছিলাম সেই রাতে। আজানের শেষে ভোরের আলো ফুটতেই বাড়ির কয়েকজন মুরব্বী লাশের কাছে গিয়ে দেখি লাশের মাথার বেশিরভাগ অংশই খাওয়া এবং লাশটা নিচুভাবে পা সমান করে বসে আছে। বুঝতে বাকি রইল না রাতে কি হয়েছে। বিকেল 4টার দিকে শ্মশানে লাশ পোড়ানোর জন্য তুলেছিলাম। শেষ হতে রাত 10টা বেজেছিল। তখন আমি বুঝতে পারিনি আমাদের ভাগ্যে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তবে অনেক মুরব্বী সেদিন বলেছিল যে ভক্তবারের দোষ পেয়েছে, সবাইকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু তাদের কথা আমি আমলেই নেইনি। যেখানে ওই শ্মশানটা ছিল ঠিক তার বিপরীতে 15-20 হাত দূরে আবার শোবার ঘর ছিল আমার। তখন গভীর রাত, মিটমিট করে হ্যারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে আমার রুমে। সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোনো এক শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘরের চৌকাঠে বাইরে দাঁড়িয়ে চোখ যেতেই আমি স্পষ্টত দেখি আমার রুমে সাদা একটা বিড়াল প্রবেশ করলো। পরক্ষণেই সেই বিড়াল গাব গাছে থাকা বিভৎস সেই বুড়ির রূপ নিল। ভয়ঙ্কর সে চেহারা, মুখে তাজা রক্ত মাখা, হাতে ছিল একটা আধ খাওয়া মানুষের মাথা। ওই মাথাটার কপালের ওপরের দিকে একটা বড় গোল টিউমারের মতো। এবার আমার আর বুঝতে বাকি রইল না এটা ভক্তের খাওয়া সেই মাথা। এবার এটা ধীরে ধীরে সে আমার খাটের সামনে এগোতে লাগলো। এক পর্যায়ে ওই মাথাটা আমার খাটের ওপরে হাত দিয়ে আমার বুকের ওপরে নিয়ে বসে। আমার মুখের সামনে মাথাটা এগিয়ে দিয়ে বলে ওটাকে খেতে। ততক্ষণে আমি মৃত্যুর শেষ ভাগে পৌঁছে গিয়েছি। সেবার 3 দিন পরে আমার জ্ঞান ফেরে। এরপরে আমি শুধু ঝিমাতাম। ভর দুপুরে ওই গাব গাছের নিচে ছুটে যেতাম। আমাকে কেউ ধরে রাখতে পারত না। শুধু বলতাম আমি মানুষের মাথা খাবো। এরপর আমি কোনো এক নাম করা গুরুদেবের চিকিৎসায় ভালো হই। পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস লেগে যায়। এরপর আমি শুনতে পারি ওই দিন রাতে প্রচন্ড ধস্তাধস্তি আওয়াজে ঠাকুমা ও আমার মা ছুটে আসেন আমার রুমে। এসে দেখেন আমার বিছানায় আমার শরীরের নিচে তাজা রক্ত লেগে আছে। কিন্তু ওনারা আমার শরীর মোছানোর পর অবাক হয়ে দেখেন কোথাও বিন্দু মাত্র কাটা ছেঁড়া নেই। তবে এই তাজা রক্তগুলো কোথা থেকে আসলো আজও এর উত্তর খুঁজে পাইনি। এত কিছু হওয়া সত্ত্বেও মানুষ পোড়ানোর নেশা আমার কাটেনি। এ এক ভয়ঙ্কর নেশা। আজও প্রশ্ন জাগে, তবে কি অলৌকিকতার কাছে আমরা মাঝে মধ্যেই বেপরোয়া এক লৌকিক জগতের মানুষ বলে বাধা পড়ে যায় এই লৌকিক মানুষ জগতের মানুষ বলে? এই প্রশ্নটা দিয়ে তিনি শেষ করেছেন। এটা আমার সঙ্গে ঘটা একটা ঘটনা। 2010 সালের 20 জুলাই আমার জন্মদিন। 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতায় ট্রেনে চাপলাম। ওই দিন কিন্তু ওনার জন্মদিন ছিল, এমন না যে উনি জন্ম নিয়েছেন ওই দিন। তো তিনি বলছেন যে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতারই ট্রেনে চাপলাম 6:50 7 ঘন্টার যাত্রা ট্রেনে। ওঠার পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর একটা সিট পাই আর সেখানে বসি। আমার খুব ঘুম আসে, বাট সাধারণত বাস ট্রেনে আমার ঘুম আসে না। ভাবলাম হয়তো কালান্তরের জন্য ক্লান্তি এসেছে, এই জন্য হয়তো আমার ঘুমটা আসছে। তারপর আমি 10 মিনিটের মতো ঘুমাই, কিন্তু ঘড়িতে দেখি 11টা বাজে। একটু অবাক হই, ভাবলাম হয়তো ক্লান্তির জন্যই
অনেকক্ষণ ঘুমিয়েছি, বুঝতে পারিনি। তারপর যখন আমি ঘুম থেকে উঠেই তখন দেখি, আমি এটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি যে বগিতে চেপে আছি সেই বগিতে আমি এবং আর দুজন ব্যক্তি, এবং দুজনই খুব অনেক স্পেলিং মিস্টেক পড়তে একটু সমস্যা হচ্ছে। দুজনই জুব্বা পরে দাঁড়িয়ে আছে। এখানে অবাক করার মতো ব্যাপার হলো যে আমি যখন ট্রেনে উঠেছিলাম প্রচন্ড ভিড়, বাট ট্রেনে এখন দুজনকে দেখে আমি খুবই অবাক হলাম। এটা আমি কি দেখছি? বাট ওই দুজন ব্যক্তি নর্মাল মানুষের মতোই, কোনো চেঞ্জ নেই। তবুও আমার একটু একটু ভয় লাগছে, একেবারেই নর্মাল, কিন্তু আমার কেন যেন ভয় লাগছে। কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন আমি ভিড়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। তারপর ভেবেছিলাম হয়তো সবাই নেমে গিয়েছে, আবার আমার ঘুম পাচ্ছে। তখন আমি চোখ বন্ধ করিনি। আমি ভাবছিলাম এটা কি প্যারানর্মাল কোনো কিছু হতে পারে কিনা। না না, ও সব কিছু না। হঠাৎ করেই আমার মনে হচ্ছে বগিতে অনেক লোকজন আছে, মনে হচ্ছে লোকজনের ভয়েস শুনতে পাচ্ছি। আমি ভাবছি ট্রেন তো কোথাও দাঁড়ায়নি, তাহলে এত লোক কোন জায়গা থেকে এলো? আমি দোয়া দুরুদ পড়তে থাকি, আমি চোখ খোলার সাহস পাই না। এরকম করে 15 মিনিট কাটলো। তখন আমি 200-300 লোকের শব্দ পাচ্ছি এবং মনে হচ্ছে ট্রেনের বগি ভর্তি। এবং তারপর 7-5 ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ খুললাম। এবার আমি যা দেখি তা আমাকে আরো বেশি অবাক করিয়ে দেয়। আমি দেখি যে এই বগিতে আমি ছাড়া আর কেউ নেই। আমার মনে মনে ভাবছি যে দুজন ব্যক্তি ছিল, তারা তাহলে কোথায় গেল? এবার আমি আরো ভয় পাই। আমাকে আরো 2 ঘন্টা ট্রেনে থাকতে হবে। কি করে থাকবো আমি একাই? এবং এই দোয়া আরো বেশি বেশি করে পড়তে লাগলাম। আর আমার চোখ আমি বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই আমার মনে হচ্ছে আবারও বগি ভর্তি লোক। আমি এবার ভাবলাম আমি আর চোখ খুলব না। তারপর আমি চোখ খুললাম না। 2 ঘন্টা কিভাবে কাটবে এটাই আমার মেইন ভাবনা ছিল। এবং তখন মনে হচ্ছিল যে 2 ঘন্টা না, আসলে আমাকে 2 দিন কাটাতে হবে। বাট আমি ভাবছি যে একবার চোখ খুলে দেখি, আবার ভয়ও করছে। 1 ঘন্টা পর আবার চোখ খুললাম। বাট এবার আমি যেটা দেখি যে ট্রেনে এত কিছু হবার পরও আমি এটা ভাবিনি যে আমি যা দেখলাম যে দুজন ব্যক্তি, একজন এক পাশে দাঁড়িয়ে, কিন্তু এবার দুজন ব্যক্তিকে মনে হচ্ছে যে ওরা মানুষ, কারণ সাদা জুব্বা পরে আছে। বিভৎস মানুষ না, বিভৎস চেহারা, 4 ফুট লম্বা হবে, চোখগুলো অনেক বড় এবং সাদা জুব্বা পরে আছে এবং বিভৎস চেহারা, 4 ফুট লম্বা, তার খুব বেশি লম্বাও না, এবং বড় লাল রঙের চোখ, এবং সেই চোখের মধ্যে কোনো কিছু নেই এরকম মনে হচ্ছে, এবং হাতে একটা লাঠি, লম্বা চুল। ওই দুজন দেখতে একই, কোনো পার্থক্য নেই দুজনের মধ্যে। এবার আমি খুব ভয় পাই আর মনে মনে দোয়া পড়তে থাকি। আর একবার এদিক আর একবার ওদের দিকে তাকাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম যে চোখ বন্ধ করলে একটু সাহস পাই। হঠাৎ মনে পড়লো, তারপর আবার চোখ বন্ধ করলাম আর দোয়া পড়তে থাকলাম। আমার মনে মনে ভাবছি যে এইটা কি ঘটছে আমার সাথে, আমি চোখ খুলতে পারছি না। আবার মনে হচ্ছে ওই দুজন আমার কাছে আসছে, কাছে, খুব কাছে আছে। আমাকে যদি কিছু করে, চোখ খুললেই আবার সেই বিভৎস চেহারা। তারপর মনে হলো ট্রেনটি আস্তে আস্তে থামছে। আমি ভাবলাম যে কোনো একটা স্টপেজ এসছে মনে হয়। ট্রেনটি থামতেই আমি চোখ খুললাম আর কোনো দিকে না তাকিয়ে গেটের কাছে গেলাম আর দেখলাম যে না, এটা কোনো স্টপেজ না, এটা কোনো স্টেশন না। আমার যেখানে ট্রেন থামবে সেটা আসতে আরো 20 মিনিট বাকি। ঘড়িতে তখন 12:40। এবং এবার আমি কি করব? আমি পিছনে তাকাতেও সাহস পাচ্ছি না, সিটে বসতেও পারছি না। ওই বিভৎস মুখগুলো আমার সামনে, আমাকে আবারও দেখতে হবে সেগুলো, এটাও ভাবছি। এবং ঠিক তখনই আমার মনে হচ্ছে কেউ যদি আমাকে এখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবার এটাও ভাবছি যে সেই বিভৎস মুখগুলো দেখে আমি যদি সেন্সলেস হয়ে যাই, আমি কোথায় নামবো, কি করব, এগুলোই ভাবছিলাম। আর 10-15 মিনিট সেন্সলেস হলেই তো আমি শেষ। আমি গেটের বাইরে তাকিয়ে রইলাম আর ট্রেনের গেটের 2 পাশের যে রড বা লোহা আছে সেগুলো শক্ত করে ধরে রাখলাম। 7-5 ভাবতে ভাবতে দেখি ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। আমি একটু সাহস পেলাম। এবার আমি ট্রেন থেকে নেমে যাব। ট্রেন দাঁড়ালো, আমি নামলাম। তারপর আমি দেখলাম আমার পেছনে আরো 5-7 জন ব্যক্তি নামলো আর দেখি আমার বগি ভর্তি লোক। আমি ভাবছি আমার সঙ্গে এটা কি ঘটলো। তারপর আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসছেন? ওরা বলল কলকাতা। আমি পাগল হয়ে গেলাম।
ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। আমি দেখি যে ঘড়িতে 1:05। এত রাতে কি করে বাড়ি যাব? তারপর আমার সঙ্গে এত কিছু ঘটেছে। আমি যদি সেন্সলেস হয়ে আমি যদি বেশ ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি একটা রিক্সা পেলাম এবং আমাদের দিকে সে যাবে, এবং সেই স্টপেজ থেকে বা স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এবং আমি আমি রাস্তা দিয়ে যাব নাকি ট্রেনেই যাব এটা ভাবছিলাম ওই সময়। আমি ঠিক আপনার লেখাটা আসলে বুঝতে পারছি না, খুব অন্যরকম লাগছে লেখাটা। যাই হোক, এবং তারপরে আমি একটু দেখলাম যে আচ্ছা, তিনি বলছেন যে আমি ভাবলাম যে কোন একজনের সাথে যাব, একজনকে পেয়ে গেলাম এবং তার সঙ্গে গেলাম এবং রাস্তা দিয়ে হেঁটে 4 কিলোমিটার এর মতো, এবং ভাবতে ভাবতে ওনার পেছনে হাঁটতে লাগলাম। একটা সিগারেট ধরলাম, ওই ব্যক্তিকে একটা সিগারেট দিলাম, দুজনে একসাথে খেতে খেতে 1 কিলোমিটার এলাম এবং ওই ব্যক্তি আমার সাথে বাড়ি চলল। তারপর আমি যা দেখলাম, রেল লাইনের দুপাশে কবরস্থান আর কবরস্থান, হাজার হাজার মানুষের ভিড়, সবাই একটা করে মানুষের সাথে সাদা জব্বা পরা, এবং তারা হচ্ছে ওখানে বসে আছে। এবং সেই দুইজন জব্বা পরা লোককে আমি আবারও সেই কবরস্থানের কাছে দেখলাম। তারপর দুজনে আমার দিকে দুজনে আমার কাছে চলে আসলো খুবই, এবং আমার মনে হলো যে তারা আমাকে ধরেছে এবং তারা আমার গলা বন্ধ হয়ে আসছিল। আমি দুজনকে জোরে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে দুই পাশে তারা ধাক্কা দিলাম এবং দুই পাশে তারা পড়ে গেল এবং আমি জোরে ছুটতে লাগলাম। এবং এরপরে আমি আমার বাসায় আমার নিজের বেডে আবিষ্কার করলাম। আমাদের গ্রামের একজন বলল যে আমি রাতে আম কুড়াতে গিয়েছিলাম, তখন তোমাকে দেখি যে তুমি শূন্যে ভেসে আছো এবং আমি তোমাকে টাচ করতে গেলে দেখি যে তুমি নিচে পড়ে আছো। এবং তারপর একটা হুজুরের কাছে আমি যাই এবং সেই হুজুরটি আমাকে তেল পড়া দিয়ে সুস্থ করেন আর কি। তো যাই হোক, লেখাটা গল্পটা স্টোরিটা খুব মজার ছিল আমি যখন পড়েছিলাম, কিন্তু স্টোরিটা একটু এলোমেলো করে লেখা, যার জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হলো। বাট স্টোরিটা সেটা হচ্ছে, আমি যদি একটু গুছিয়ে বলি আপনাকে, যে উনি একটা ট্রেনে ট্রাভেল করছিলেন এবং সেই ট্রেনে ট্রাভেল করার পরে উনি যখন দেখেন যে চোখ বন্ধ করেছিলেন, তখন দেখেন যে ট্রেনের মধ্যে তখন মনে হচ্ছিল যে অনেক মানুষ, আবার চোখ খুলতে দেখেন যে দুজন সাদা জব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। আবারও চোখ বন্ধ করেন তিনি, যে হয়তো এটা ভুল দেখছেন, এবং তারপরে যখন তিনি আবারও চোখ খোলেন তখন দেখেন যে ট্রেনের মধ্যে অনেক মানুষ, না ট্রেনের মধ্যে কেউ নাই, কিন্তু চোখ বন্ধ করা অবস্থা তার মনে হচ্ছিল অনেক মানুষ। এবং তিনি দেখতে পান সেই জব্বা পরা দুজন লোককে আরো বিভৎস অবস্থায়, এবং তিনি একটা সময় ভয় পেয়ে উঠে গিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন যে আমি ট্রেনের ভেতরে গেলে তো আবার সেই বিভৎস চেহারা দেখতে হবে, এদিকে পথও আসতে, আমার স্টেশন বা স্টপেজ আসতে অনেক দেরি, কি করবেন এরকম ভাবতে ভাবতে স্টপেজে তিনি ঢুকে পড়েন। এবং সেইখানেই যখন তিনি নামেন তখন তিনি দেখেন যে ট্রেন থেকে অনেক মানুষ বের হচ্ছে। তার ট্রেনে আসলে মানুষ ছিল। এখানে মুশকিলটা হচ্ছে যে তাহলে উনি ট্রেনের মধ্যে শুধুমাত্র 2 জনকে কেন দেখছিলেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই। এইটাই রহস্যের জায়গাটা। এবং তিনি যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন, সেই মুহূর্তেও তিনি দেখেন যে তিনি একজন লোককে রাস্তায় পেয়ে যান এবং তার সঙ্গে যাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে তিনি নিজেকে আবিষ্কার করেন যে তিনি তার দুজন যে রেল স্টেশনের কাছাকাছি কোন একটা জায়গায়, সেখানে দুই পাশে কবরস্থান ছিল এবং সেই 2 জন লোককে তিনি আবার দেখতে পান এবং একসময় অনুভব করেন যে তারা তার কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করে, এবং তাদের কাছ থেকে ছাড়া পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনোভাবে তিনি দৌড়াতে শুরু করেন এবং একসময় সম্ভবত সেন্সলেস হয়ে যান এবং এরপরে তিনি তার বাসায় নিজেকে আবিষ্কার করেন। এই 2 জন লোক তাহলে আসলে কে ছিল? এটাই হচ্ছে এই গল্পের মূল রহস্যের জায়গাটা। এবং তাদেরকে কেন অনেকের ভিড়েও আর কাউকে না দেখে তাদেরকেই তিনি দেখতে পাচ্ছিলেন, এবং তারা কিভাবে ট্রেন থেকে নেমে যাবার পরেও আবার তার সঙ্গী হলেন এবং তার সঙ্গে আসলেন, এইটাও একটা রহস্যেরই ব্যাপার। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব এটা আমার স্টুডেন্টের ঘটনা। একটু বলে রাখা ভালো, যেহেতু ঘটনার সাথে আমার স্টুডেন্টের ফ্যামিলি জড়িত বা ওই সময় উইটনেস ছিল ওরা। জি। আর ঘটনাটা 1980 সালের দিকে, অনেক আগের ঘটনা। তো এই কারণে আমি বলছি না কোথায়, তবে এটা বৃহত্তর বরিশালের যে কোনো একটা জেলায় হবে। তো ঘটনায় চলে যাচ্ছি। তো যে গ্রামের ঘটনা, আসলে আমরা সবাই জানি যে বরিশাল অঞ্চলে ম্যাক্সিমাম গ্রামগুলা, প্রত্যেকটা জেলার গ্রামগুলো পানি বেষ্টিত, সেখানে খাল বা পুকুর ডোবা এগুলো বেশি থাকে। তো যেখানকার ঘটনা, সুন্দর একটা ছিমছাম ছোট্ট একটা গ্রাম, সবাই খুব সুন্দরভাবে দিন যাপন করে। তো হঠাৎ একদিন প্রায় শুকনার টাইমেই পাশে একটা ডোবাতে একটা ছেলেকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না।
তো পাওয়া যাচ্ছে না সেই সময়। মানে সবাই খোঁজাখুঁজি করে এখানে ওখানে নদীতে। তো ছেলেটাকে ঠিক 3 দিন পরে পাশের একটা বিলের সাথে ছোট্ট একটা ডোবার মধ্যে ওকে পাওয়া যায়, আচ্ছা। এবং এমন ভাবে পাওয়া যায় মনে হচ্ছে কাদার মধ্যে ও একদম লেপ্টে আছে এমন। হুম। তো ওকে তোলা হয়, তোলার পরে যেহেতু গায়ে কাদা লেগেছিল ওকে ওয়াশ করা হয়, সারা শরীর পানি দিয়ে ধোয়ার পরে সবাই একটা জিনিস দেখে মানে আশ্চর্য হয় যে ওর দুটো চোখ একদম মনে হচ্ছে ড্যাব ড্যাব করে তাকায় আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওর চোখের উপরের যে আমরা পাপড়ি বলে আমাদের চোখের যে আই প্রোটেক্টর সেটা নাই, 2 চোখেরই। হুম। তো তার চাইতেও বড় সবচেয়ে ঘটনাটা ছিল ওর চোখের দিকে যেই তাকাচ্ছিল, যেহেতু একটা ঘটনা ঘটছে উৎসুক জনতা তাকিয়ে আছে, হুম। তোর চোখের দিকে যেই তাকায় মানে তার চোখ দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। তো কিছুক্ষণের মধ্যে বিষয়টা মহামারী হয়ে যায়, গ্রামের সবাই জানাজানি হয়ে যায়, যেহেতু ছোট্ট গ্রাম আর গ্রামের সবার মধ্যে কোঅপারেশনটা বেশি থাকে। তো দেখা যায় যে এই ঘটনার পর সবার মধ্যে ভীতি ছড়িয়ে যায়। তো কোনো মতে ওর চোখটা একটা কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় এবং বাঁধার পরে কোনো রকম ওকে জানাজা দাফন করা মানে দ্রুত দাফন করা হয়। আচ্ছা। তো এরপর থেকেও গ্রামবাসীর সমস্যা আসলে কমে না, মানে তাদের একটা তো ভয় হয়েছে যে এরকম করে একটা মানে ঘটনা ঘটছে, এরপর থেকে তার মূল ভয়টা শুরু হয়। মূল ভয়টা এমন ছিল যে রাত্রে যদি কেউ ওই মানে যে ওকে যেখানে কবর দেওয়া হয়, যেহেতু ওখানে কবর দেওয়া হয়, যেহেতু জায়গা কম, ওখানে কোনো গোরস্থান ছিল না, দেখা যায় মানে নিজের জায়গার উপরে কবর দেওয়া হতো রাস্তার সাথে। তো ওকে কবর দেওয়া হয়। তো ওই কবরের সামনে অর্থাৎ ওই রাস্তার সামনে দিয়ে যদি কেউ যায়, দেখা যাচ্ছে মানে হাতে টর্চ আছে, দেখা যায় তো সবসময় তো যাওয়ার সময় আমাদের চেনা রাস্তা তাদের মানে ওই ধরনের তো কনসার্ন থাকে না, মানে আমরা অচেনা রাস্তায় যেভাবে হাঁটি চেনা রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটি। তো স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে দেখা যায় কেউ একজন নদীর সামনে চলে আসছে, কেউ বা কোনো বাগানের মধ্যে ঢুকে গেছে, বা কেউ দেখা যাচ্ছে অনেক বাঁশ গাছের মধ্যে চলে গেছে। তো বিষয়টা সবার মধ্যেই মানে খুব ভীতির সৃষ্টি করে, কেন এমন হচ্ছে, এবং কেন এমন হচ্ছে সবার মধ্যে ওই চিন্তাই থাকে, যেহেতু ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না। এরপরে আরো যে বিষয়টা হয় যে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে যাচ্ছে বা কারো কোনো গবাদি পশু হঠাৎ করে মারা যাচ্ছে কোনো কারণ ছাড়া, সবার মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়। তো গ্রামবাসীর মূল কনসার্নটা হয় একটা ঘটনার মাধ্যমে। ওই গ্রামে একজন লোক ছিলেন, দেখা যায় যে সেই সময় এখনো গ্রামে 9টা 10 অনেক রাত, আর সেই সময় তো আরো অনেক ছিল। তো হবে 8টা 8:30 বা 9টা এরকম একটা সময় এক লোক আসছেন, ওনার কাজকর্ম সেরে জ্যোৎস্না রাত, পথ দিয়ে আসছেন, হাতে লাইট আছে কিন্তু লাইট জ্বালাননি। তো হঠাৎ উনি শোনেন মানে এমন ভাবে বলছে যে আব্বা আসো। উনি মানে হকচকিয়ে যায় যে কি ব্যাপার, কে? তখন বলে আব্বা আমি, মানে ওনার নিজের ছেলের গলা উনি শুনতে পারেন। বলে তুমি এত রাতে এখানে? বলে তোমার জন্য দাঁড়ায় আছি। তো ওনার কাছে একটু অড লাগে যে গ্রামে আমার ছেলের স্বাভাবিকভাবে যাকে দেখি 7টা 7:30 খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, তো আমার ছেলে এখানে। তো উনি ভাবে যে ছেলেকে হয়তো শাসন করবো, বাড়ি যাই যেহেতু রাস্তায় আছি। তো ছেলে সামনে সামনে হাঁটে, তো হাঁটতে হাঁটতে তিনি মানে ফাইন্ড আউট করেন যে ছেলে আর নাই। তো উনি ভাবে যে হয়তো আমার সাথে কোনো দুষ্টামি করছে, এইভাবে উনি খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে মানে একটু সামনে যায়, সামনে বেশ কয়েকটা বাঁশ গাছ ছিল একদম ঘেরা। তো উনি হয়তো ভাবে এর মধ্যে লুকায় থাকতে পারে, কেন ছেলে এরকম দুষ্টামি করছে। রাইট। তো উনি আস্তে আস্তে একবার এখানে ওখানে খোঁজাখুঁজি শুরু করছে। তো হঠাৎ উনি খেয়াল করে যে উনি শক্ত কোনো একটা ঢিপির ওপর দাঁড়িয়ে। উনি তখন টর্চ জ্বালান নেই, যেহেতু তখন জ্যোৎস্না রাত ছিল। তো ঢিপি উনি ভাবেন যে মাটির রাস্তা হতেই পারে, তবে উনি ভয় পান যখন হাতটা উপরের দিকে দেন, দেখেন যে একটা বাঁশ তার মাথার উপরে। যেহেতু রাত্রে বুঝতে পারেননি, তো হাতটা যখন একটু ভালোভাবে মুভ করেন তখন দেখেন একটা না অনেক বাঁশ একদম তার মাথায় লেভেল হয়ে আছে। আচ্ছা। মানে উনি সাথে সাথে ভয় পেতেন কি ব্যাপার কি হলো। তো উনি বিষয়টা দেখার জন্য সাথে সাথে তার টর্চটা জ্বালান। তো টর্চটাও জ্বালান এবং উনি সবচেয়ে ভয়ের ব্যাপার উনি দেখেন যে সেই ছেলের কবরের উপর সে দাঁড়িয়ে আছে এবং তার মাথার উপর সারি সারি বাঁশ একদম সোজা হয়ে আছে। তো উনি ভয় পান এবং ভয় পেয়ে দ্রুত ওখান থেকে মুভ করতে যাওয়ার জন্য টর্চটা জ্বালান, এবং টর্চটা জ্বালানোর পরেই দেখেন সেই ছেলেটা যাকে কয়েক মাস আগে কবর দেওয়া বা দাফন করার সময় উনিও ছিলেন, ঘটনাটা উনিও জানেন, সেই ছেলেটা ওনার সামনে দাঁড়িয়ে। উনি এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছেন, ওর চোখের দিকে তাকিয়ে আছেন, সেই একই অবস্থা চোখের। তো ওনার সম্মোহনটা ভাঙে যখন উনি দেখেন যে ওনার হাতটা গরম হয়ে যাচ্ছে। তো তাকায় দেখেন ওনার চোখ দিয়ে অনবরত রক্ত পড়ছে। ঠিক যখন ওকে পাওয়া যায় মৃত অবস্থায়, তখন যেমন সবার রক্ত পড়েছে ওনারও চোখে রক্ত পড়ছে। তো উনি ঘটনার আকস্মিকতায় ওখানে অজ্ঞান হয়ে যায়। তো সকালে গ্রামবাসী সকালে ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন, পরে ওখানে জ্ঞান ফেরানো হয়, পরে সবকিছু শোনা হয়। তো
গ্রামবাসী একটা জিনিস দেখেন, এই ঘটনার সত্যতা দেখেন, যে কাঁচা যে বাঁশগুলো আছে ওগুলা ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যেগুলো একটু পাকা বাঁশ ছিল সেগুলো ভেঙে গেছে। মানে এর থেকেই প্রমাণিত হয়েছে যে উনি যে ঘটনাটা বলছেন যে বাঁশগুলো ওনার মাথার উপর লেভেলে ছিল। আর তারপরেও সবার মধ্যে আরো ভীতি বেড়ে যায় যে এমন কেন হচ্ছে। তো আহ, ওই গ্রামের বা পাশের গ্রামের বেশ কয়েকজন মানে হুজুরকে নিয়ে আসা হয় যে সমাধানের জন্য, যে দেখেন বেশ কিছুদিন ধরেই তো এইরকম সমস্যা, কি করা যায়। তো হুজুররা আলোচনা বা তাদের রিচুয়াল করার পর বলে যে দেখেন, আমরা বেশি কিছু বলতে পারবো না, এখানে যে জিনিসটা আছে এর সাথে আমাদের শক্তির কোনো মানে তুলনা করা যাবে না, আমরা এটা পারবোই না, আমরা কিছুই পারবো না, আমরা প্রাথমিক লেভেলেও যেতে পারবো না এর সাথে। তো গ্রামবাসী বলছে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। তখন বলছে পাশের গ্রামে একজন কামেল ব্যক্তি আছেন, কামেল একজন হুজুর আছেন, উনাকে ডাক দেন, উনি হয়তো কিছু করলেও করতে পারেন। তো গ্রামবাসী দ্রুত তাকে ডাকা হয়। তো উনি বিষয়টা সবকিছু শোনেন এবং শোনার পরে বলেন যে আসলে এখানে যে জিনিসটা আসলে মানে যে আমরা স্পিরিট বলি বা এভিল বলি, তো খুব শক্তিশালী। মানে আমরা স্বাভাবিকভাবে যে জিনের কথা বলি তার চেয়েও শক্তিশালী জিন, যেমন আমরা ইফরিত বা জুয়ান্নার কথা জানি, মানে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। জি জি। তো বলেন যে এটা সমাধান করা যাবে, তবে গ্রামবাসীর উপর দিয়ে একটা ঝড় বয়ে যাবে, সবাইকে শক্ত হতে হবে। তো আচ্ছা। বলছে কি করতে হবে, তো বলছে গ্রামবাসীর মধ্যে 2 জন শক্তিশালী যুবককে দিতে হবে, এবং এই 2 যুবককে নিয়ে আমি ওই কবরটা আবার খুঁড়ব, এবং এই কবর খোঁড়ার সময় এবং এই লাশটা দেখার পরে লাশের কি চেহারা, লাশের কি হয়েছে, এই 2 ব্যক্তি মৃত্যুর আগেও বলতে পারবে না, কাউকে বলতে পারবে না। অন্য যা কিছু বলতে পারবে, কিন্তু আহ, এই ওর লাশের যে কি অবস্থা এটা বলতে পারবে না, এবং গ্রামবাসী কেউ এই সময় আসতে পারবে না, সবাই যার যার ঘরে থাকবে, নিরাপদে থাকবে। তো বলছে আচ্ছা তাই হবে। তো একদিন দিন ঠিক করা হয় শুক্রবারে, এমনি মানে সকাল, মানে সেদিন সকালে ছিল বৃষ্টি বৃষ্টি, মেঘলা মেঘলা একটা ভয়ার্ত পরিবেশ। তো সকালেই ফজরের নামাজের পরেই মানে আলো ফুটছে, এই অবস্থায় লাশটাকে আবার খোঁড়া হয় এবং মানে ওই লাশটা তোলা হয়। তো লাশটা তুলে গ্রামবাসী সবাই যার যার মতো যার ঘরে চলে গেছে। মানে হয়তো কিছু মানুষ উৎসুক, হয়তো লুকিয়ে ছাপিয়ে দেখছে কি হচ্ছে। তো লাশটাকে নিয়ে ওই যেখানে ওকে পাওয়া যায়, অর্থাৎ যে বিলের পাশে যে ডোবার মধ্যে পাওয়া যায় সেই ডোবার পাশে যাওয়া হয়। তো ওই ডোবার পাশে একটা নারকেল গাছ ছিল, তো আচ্ছা। আগে থেকে নারকেল গাছটা কাটা হয় এবং ওকে 2 টুকরা করা হয়, হুম। এবং ওই 2 টুকরার মাঝে লাশটাকে রাখা হয়। রাখার পরে হুজুর তার নিজের মতো রিচুয়াল শুরু করেন এবং ওই 2 ব্যক্তিও পাশে থাকেন। তো রিচুয়াল করার এক মুহূর্তে সেই মানে স্পিরিটটা চলে আসে। তো চলে আসার পরে তখন মানে যারা দেখছে, যারা উইটনেস, মানে আমার স্টুডেন্টের নানি বা ওর আত্মীয় স্বজন অনেকেই দেখছে, তারা বলছে যে অনেকটা ছায়ার মতো, এমনিতে মেঘলা, মানে ক্লিয়ার না। তো হুজুর ওকে প্রশ্ন করে, ঘটনাটা মানে আমি এখন যেটা বলছি সেটা, এই বর্ণনাটা ওই 2 ব্যক্তি দেয় পরে, কারণ এটা পারমিটেড ছিল তাদের। শুধু পারমিটেড ছিল না যে চোখ দুটো বা তার লাশের কি বর্ণনা এটা বলা, মানে তাদের পারমিটেড ছিল না, অন্য সবকিছু পারমিটেড ছিল। তো হুজুরকে উনি মানে হুজুর বলেন যে তুই কে, তো ও কোনো কথা বলে না। তো বলে দেখ তুই মানে এরকম সমস্যা করিস না গ্রামবাসীর সাথে, তুই বল তুই কি চাস সেটা শুনতে হবে, আর তোর কি সমস্যা সেটা বল, তুই কি চাস। তো বলে আমি ওই ছেলের চোখ দুটো চাই। তো বলে চোখ দুটো চাস মানে, এটা খুব একটা অদ্ভুত জায়গা, কিন্তু ওই যে চোখ দুটো চেয়েছে। তোকে বলছে ও মারা গেছে, ওর চোখের এই ব্যাপারটা, ওর চোখ যে দেখে সেই মানে তার চোখ দিয়ে রক্ত পড়ে, নিশ্চয়ই এখানে তোর কোনো কারসাজি আছে। বলছে হ্যাঁ আমি ওর চোখ দুটো নিতে চেয়েছিলাম, কিন্তু আমি যে কোনো ভাবে পারিনি, কিন্তু এখন আমার চোখ দুটো চাই। তো বলছে না এটা সম্ভব না, তোকে শুধু ট্র্যাপে ফালানোর জন্য বা তোকে আনার জন্য শুধু ওকে কবর থেকে তোলা হয়েছে, এটাই তো অন্যায়, কিন্তু তুই এই কাজটা করতে পারিস না। তো তুই কি হলে যাবি, বলছে আমি যাবো না। তুই কি চাস, আমি চোখ দুটাই চাই। তো এরকম অনেকক্ষণ নাকি হুজুরের সাথে বাক বিতনটা ওর কথা। তো এক পর্যায়ে হুজুর মানে আরো রিচুয়াল করে তার নিজের মধ্যে কোন স্পিরিট হাজির করেন, এবং ওকে মানে লাশটাকে যে 2 টুকরা মানে নারকেল গাছের 2 টুকরার মধ্যে রাখা হয়েছিল, উপরের টুকরা হুজুর ধরে ওর দিকে ছুঁড়ে মারেন, এবং তখন ওর একটু ভয় হয়, মানে হুজুর নিজের একটু শক্তি ওকে দেখান। তো উনি বলেন যে দেখ তুই আসছিস, তোকে আমি নিয়ে আসছি, কিন্তু এখন তুই কখনোই যেতে পারবি না, এবং তুই যত কিছুই করিস আমি তোকে যেতে দেব না, এবং তোর একটা বিহিত করব, তুই বলকে। তখনও একটু নরম হয়, স্পিরিটটা নরম হয়, এবং বলে যে আমি পাশের কোনো একটা দেশের, আমি দেশটার নাম আমাকে কেউ বলে না, আমি বলতে পারলাম না যে কোন দেশ, তবে বাইরের কোন একটা দেশের বলে, যে একজন মানে
ব্যক্তি যে ব্ল্যাক ম্যাজিক করতো, তো ওই জিনটাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাতো, এবং এই ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট, তার একটা জাদুর ইফেক্ট একটা এই জিনের ওপর পড়ে, এবং যার ফলে ওর একটা চোখের সমস্যা হয়, এবং এই প্রতিশোধ ও নেয় ওখান থেকে ছুটে, যে আমি যাকে দেখবো প্রথমেই তার চোখ দুটে নেব। ওর একটা এরকম জিদ থাকে। হুম হুম। তো বলে, আচ্ছা সবই ঠিক আছে, তুই কাজটা ঠিক করিসনি আসলে, মানে এটা ঠিক হয়নি, হুম। তো তুই কি হলে যাবি? বলছে আমি চোখ দুটা হলেই যাব। বলছেন না, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, চোখ দুটা তুই নিতে পারবি না। তো বলছে তুই কি চাস? তো অনেকক্ষণ এরকম বাক বিতনটার পরে বলছে যে আমি দুটো গরু অথবা মহিষের চোখ চাই। বলছে না, সেটাও সম্ভব না, তুই যদি জ্যান্ত মহিষ চাস বা জ্যান্ত গরু চাস সেটা দিতে পারবো, হুম। শুধু চোখ দেয়া যাবে না, এটা অমানবিক কাজ করা যাবে না। তো বলছে আচ্ছা আমি সেটাতেই রাজি। তো এরকম তার সাথে কোঅপারেশন করার পরে আবার মানে লাশটাকে মানে দাফন করা হয়, এবং গ্রামবাসী প্রায় 7 দিনের মধ্যেই টাকা জোগাড় করে, মানে আমি যেটা শুনেছি, তবে এখানে যে ঘটনাটা বলবো, মহিষ দুটো জোগাড় করা হয়, দুটো মহিষ জোগাড় করে, এবং হুম হুম। এটার উইটনেস আমার স্টুডেন্টের নানি নিজে একদম নিজের চোখে একদম দেখেছেন নিজের উনি। চোখে দেখা। হুম। গ্রামবাসী তো দেখে যে মানে মহিষ দুটো নিয়ে মানে সকালে নামাজের পরে শুধু মানে পানিতে, নদীতে হোক বা, এখানে আমি ক্লিয়ার না, নদীতেই রাখছে হয়তো, হুম। শুধু মানে মহিষটাকে রাখছে, একটা মানে স্বাভাবিক একটা ঢেউ এসে সাথে সাথে মহিষটা ভ্যানিশ। এখন মহিষ সাঁতারও জানে, যেটা আমরা জানি স্বাভাবিকভাবেই, কিন্তু মানে ওনার নানি যেটা আমাকে বলছে যে শুধু মানে মহিষটা পানিতে দেয়া বাকি, হারায় যাওয়া বাকি নেই। তো এরপর থেকে মোটামুটি সেই গ্রামে আর কখনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, যেটা আমি শুনেছি। এটাই ছিল আমার ঘটনা। প্রিয় লিসেনার, আজকের গল্পটা এখানেই শেষ। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকুন, আর এমন ভয়ঙ্কর ও বাস্তবধর্মী গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আজকের গল্পটা কতটা ভয়ঙ্কর মনে হলো। আমরা চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসতে। আপনারাই আমাদের অনুপ্রেরণা। আপনাদের কাছেও যদি এমন কোনো ভয়ঙ্কর বা বাস্তব ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনাটা সংগ্রহ করে সবার সামনে তুলে ধরব। ইমেইল বা মেসেজের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। নাম গোপন রাখার ব্যবস্থা থাকবে, কোনো সমস্যা নেই। আপনারাই আমাদের গল্পের মূল শক্তি, তাই ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।